আরণ্যক কাহিনী বিন্যাস। বিশ্ব সাহিত্যে আরণ্যকের সঙ্গে তুলনা করার মতো গ্রন্থ একটিও নেই। 1937 থেকে 1939 খ্রিস্টাব্দ আরণ্যকের রচনাকাল। ভাগলপুরের আজমাবাদ, লবতুলিয়া, ইসলামপুর, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের প্রান্তসীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চল আরণ্যকের পটভূমি। লেখকের লেখনীর আশ্চর্য জাদু স্পর্শে পটভূমি নিজেই যেন একটি চরিত্র হয়ে উঠেছে। এ উপন্যাসের কোনো নায়ক নেই। সত্যচরণকে কিছুতেই নায়ক বলা চলে না। সে দর্শক এবং আমির আড়ালে কথক মাত্র। দুটি মাত্র বিষয়বস্তুকে আশ্রয় করে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনী: প্রকৃতি ও অরণ্যজীবী মানুষ। দর্শক ও কথক সত্যচরণ প্রথম পর্যায়ে নির্জন অরণ্য প্রকৃতির প্রতি উদাসীন এবং অপ্রসন্ন। তার মন তখনও পড়ে আছে কলকাতায় বন্ধুবান্ধবদের মধ্যে আড্ডায়। তারপর অজগরের মুখের হাঁয়ের মধ্যে শিকারের মতো সে ধীরে ধীরে অরণ্য প্রকৃতির জারক রসে জীর্ণ হয়েছে। আরণ্যকের প্রকৃতি মাধুর্যময়ী পোষমানা আমাদের চেনা পল্লী প্রকৃতি নয়। এ প্রকৃতি ঘর ছাড়া উদাসীন প্রকৃতি। বিভূতিভূষণের ভাষাতেই বলা যায়, যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি, কিন্তু কোনোবারই ঠিক মতো বুঝাইতে পারিতেছি না, সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার, দূরধিগম্যতার, বিরাটত্বের ও ভয়াল গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা। আবার তিনি যখন বলেন সে যেন খুব উঁচু দরের নীরব সঙ্গীত, নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্না রাত্রের অবাস্তবতায়, ঝিল্লির টানে ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গতি। সে রূপ তাহার না দেখাই ভালো, যাহাকে ঘর দুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে। এরকম বিবরণ পড়লে মনে হবে বিভূতিভূষণ আমাদের জন্য এক নতুন উপনিষদ রচনা করে গেছেন। উইলিয়াম হেনরি হাডসনের গ্রিন ম্যানসনস, হেনরি ডেভিড থোরোর ওয়ালডেন বা ক্নুট হামসুনের প্যান, এই বইগুলির নাম আরণ্যকের প্রসঙ্গে কখনো কখনো উচ্চারিত হয় বটে, কিন্তু বিষয়বস্তুর ব্যবহার ও কাহিনী বিন্যাসের দিক দিয়ে বিভূতিভূষণ সম্পূর্ণ ভিন্ন পথের যাত্রী। নরওয়েজিয়ান লেখক ক্নুট হামসুনের প্যানের নায়ক অরণ্য থেকে অরণ্যান্তরে ভ্রমণ করছে, কিন্তু সে কিছুতেই প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারছে না। তাছাড়া প্যানের পটভূমিতে যে অরণ্য, তা শীতপ্রধান দেশের অরণ্য। সে অরণ্য যেন কিছুটা নিস্তেজ। আরণ্যকে বর্ণিত উষ্ণমণ্ডলীয় দেশের সতেজ ও উদ্দাম প্রাণবন্ত বহু বর্ণময় অরণ্যের কাছে তার রূপ নিতান্তই একরঙা ও ম্লান। বনজীবী মানুষ ও বন্য প্রকৃতির এমন নিবিড় সম্পর্কের আখ্যান বাংলা সাহিত্যে তো বটেই, বিশ্ব সাহিত্যেও আমরা কোথাও পাই না। আরণ্যকের পটভূমিও কোনো সংকীর্ণ বা সীমাবদ্ধ ভূখণ্ড নয়। প্রায় 8-10 হাজার বিঘা জমি জুড়ে তার বিস্তৃতি। অসাধারণ বৈচিত্র্যমণ্ডিত তার প্রাকৃতিক দৃশ্যাবলী। কোথাও উন্মুক্ত প্রান্তর, কোথাও বা শুধু ছড়ানো ছিটানো ঝোপঝাড় ও বনফুল। একদিকে সরস্বতী কুণ্ডীর তীরবর্তী
স্বপ্ন সৌন্দর্যের মায়া কানন, অন্যত্র যত্র তত্র বন্য প্রাণী অধ্যুষিত বিশাল বৃক্ষচ্ছায়াচ্ছন্ন লতাজাল জটিল ঘন সন্নিবিষ্ট অরণ্যানি, হ্রদ নদী টিলা তৃণাচ্ছাদিত পাহাড়ি চারণভূমি। আর আছে বন কেটে আবাদ করা মকাই বা চীনাবাদামের ছোট ছোট ক্ষেত, কোথাও বা ক্রোশের পর ক্রোশ বিছানো হলুদ রঙা সর্ষে ফুলের সুবর্ণ গালিচা। দেখে দেখে যেন মনের আকাঙ্ক্ষা মেটে না, নয়নের তৃষ্ণা ঘোচে না। আবার আরণ্যকের প্রকৃতি বর্ণনায় বিভূতিভূষণ যে ভাষা ব্যবহার করেছেন সেও বাংলা সাহিত্যের ধারায় অভূতপূর্ব। তাঁর কাছে ভাষা হয়ে উঠেছে যেন তাঁর এক বিশেষ উদ্দেশ্য সিদ্ধির উপায়। এজন্য উপন্যাসের কাহিনী বিন্যাসে তাঁর ভাষা শৈলী সর্বত্র এক জাতীয় নয়। যেমন এক নিরলঙ্কার সরল ভাষা। নারহা বৈহারের বনপ্রান্তরের পথে এত রাত্রিতে আসিতে ভয় ভয় করে। বাঁয়ে ছোট একটি পাহাড়ি ঝর্ণার জলস্রোত কুলকুল করিয়া বহিতেছে। কোথায় কি বনের ফুল ফুটিয়াছে, গন্ধে ভরা অন্ধকার এক এক জায়গায় এত নিবিড় যে ঘোড়ার ঘাড়ের লোম দেখা যায় না। আবার কোথাও নক্ষত্রালোক পাতলা। দুই, স্বপ্নাবেশের রোমান্টিক ভাষা। আর কি সে জ্যোৎস্না, কৃষ্ণপক্ষের স্তিমিতালোক চন্দ্রের জ্যোৎস্না বনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ অথচ এক আশ্চর্য রূপে অপরিচিত স্বপ্ন জগতের রচনা করিয়াছে। সব মিলিয়া যেন কোন বহু দূরের নক্ষত্র লোক মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছে। তিন, রোমান্টিক বর্ণ সমারোহের ভাষা। কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে যতদূর দৃষ্টি চলে, মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত থই থই করিতেছে। বর্ষা সজল হাওয়ায় মেঘকজ্জ্বল আকাশের নিচে এই দীর্ঘ মরকত শ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে। চার, অতীত স্মৃতিবিলাসের ভাষা। হাজার হাজার বৎসর পূর্বে এমনি কত বন, কত শৈলমালা, এমনিতর কত জ্যোৎস্না রাত্রে ভানুমতির মতো কত বালিকার নৃত্য চঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল। তাহাদের মুখের সে হাসি আজও মরে নাই। এই সব গুপ্ত অরণ্য ও শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আজও আনন্দ ও উৎসাহের বাণী পাঠাইয়া দিতেছে। পাঁচ, মিষ্টিক অনুভূতির ভাষা। এই নিস্তব্ধ নির্জন রাত্রে দেবতারা নক্ষত্ররাজির মধ্যে সৃষ্টির কল্পনায় বিভোর, যে কল্পনায় দূর ভবিষ্যতে নব নব বিশ্বের আবির্ভাব, নব নব সৌন্দর্যের জন্ম, নানা নব নব প্রাণের বিকাশ বীজ রূপে নিহিত। ছয়, ধ্রুপদী রীতির ভাষা। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শাল পলাশের বনের মধ্যে দিয়া এই রকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাই না। সব মিলিয়ে এই ভাষা বৈচিত্র্য উপন্যাসের রসপুষ্টি জুগিয়েছে, উপন্যাসের ঘাড়ে বোঝা হয়ে চেপে বসেনি। এই উপন্যাসের কাহিনী বিন্যাসও অদ্ভুত। কোনো বিশেষ একটি কাহিনী এখানে ক্রমবিবর্তিত হয়ে ওঠেনি। এ যেন আমাদের বাস্তবতা তাড়িত ব্যস্ত জীবনের গণ্ডির মধ্যে এক অপরূপ রহস্যের চিত্রাবলী। এর বিন্যাস প্রকরণও দ্বিস্তরীয়। উপরিতলে প্রকৃতির সৌন্দর্য উপভোগের কাহিনী, বিউটি দ্যাট ভ্যানিশেস, বিউটি দ্যাট পাসেস অ্যাওয়ে।
আর তারই নিচে বয়ে চলে মানুষের কাহিনী। সেই সব মানুষ যারা প্রকৃতির মধ্যে জন্মে আর প্রকৃতির মধ্যেই বেড়ে ওঠে। এরা প্রায় সকলেই দরিদ্র, অতি কঠোর পরিশ্রম করে এদের অন্ন সংস্থান বা বলা ভালো খুন নিবৃত্তি করতে হয়। আর এভাবেই আরণ্যক উপন্যাসের কাহিনীও হয়ে উঠেছে ব্যতিক্রমী।